আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদেরকে করাবো নবম দশম শ্রেণীর গণিত অধ্যায় 9.1 ত্রিকোণমিতি, এবং এটা আমার এই অধ্যায়ের প্রথম লেকচার হবে। আমি চেষ্টা করব শুরু থেকে সূত্রভিত্তিক আলোচনা করার জন্য, বেসিক পয়েন্ট থেকে, ঠিক আছে? ত্রিকোণমিতি, ত্রি মানে তিন, কোণ তো কোণ, মিতি মানে পরিমাপ। তার অর্থ কি? ত্রিকোণমিতি অর্থ তিন কোণের পরিমাপ। যদিও অধ্যায়টা বলা হয় তিন কোণের পরিমাপ নিয়ে কথাবার্তা, কাজও কিন্তু তিন কোণের পরিমাপ নিয়ে, তবে এর মধ্যে একটা কোণ নির্দিষ্ট, সেটা হচ্ছে সমকোণ। কারণ ত্রিকোণমিতির এমন কোনো আলোচনা নেই যেখানে সমকোণ ব্যবহার হবে না। প্রত্যেকটা আলোচনায় সমকোণ থাকবে, সমকোণী ত্রিভুজ থাকবে, কিন্তু আমরা কোনো কাজ সমকোণ দিয়ে করবো না। আমরা কাজগুলো করবো কিন্তু মূলত বাকি দুইটা কোণ দিয়ে, কি দিয়ে? সূক্ষ্মকোণ আর এই সূক্ষ্মকোণ দিয়ে। অর্থাৎ এই অধ্যায়ের মধ্যে যত সূত্র আমরা ব্যাখ্যা করব, সকল সূত্রে ব্যাখ্যা করব কার প্রেক্ষাপটে? এই সূক্ষ্মকোণ অথবা এই সূক্ষ্মকোণ, এই দুই সূক্ষ্মকোণের প্রেক্ষাপটে, যেখানে একটার প্রেক্ষাপটে। ওকে, প্রথমে আমরা আলোচনা করব এই ত্রিভুজের যে তিনটা বাহু আছে এদের নাম। কীভাবে বলবো? দেখো, এটা যেহেতু সমকোণ, আর সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। কি বলে? অতিভুজ। তাহলে বলা যায় এটার নাম কি? অতিভুজ। তাহলে অতিভুজ কাকে বলে? সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। আর অতিভুজ, অতি মানে কি? বড়, ভুজ মানে কি? বাহু, মানে বড় বাহু। এই ত্রিভুজের মধ্যে সবচেয়ে বড় বাহুটাও কিন্তু অতিভুজেই, এই জন্য এটার নাম অতিভুজ। আচ্ছা, এবার আসো বাকি যে দুইটা বাহু আছে, এই বাহু আর এই বাহু, এদের পরিচয় ব্যাখ্যা করবো আমরা। এদের পরিচয় ব্যাখ্যা করতে হলে আমাকে হয় এই কোণ নিয়ে কাজ করবো, নতুবা এই কোণ নিয়ে কাজ করতে হবে। আমি এই কোণ নিয়ে কাজ করি প্রথম। দেখো, এটা একটা সূক্ষ্মকোণ, আর এই বাহুটার পরিচয় হচ্ছে সূক্ষ্মকোণের সন্নিহিত বাহু। আর সূক্ষ্মকোণের সন্নিহিত বাহুকে বলা হয় ভূমি। কি বলা হয়? ভূমি। আমরা অন্যভাবে বলতে পারি সন্নিহিত মানে হলো যুক্ত। তো এই সূক্ষ্মকোণটার সঙ্গে যুক্ত বাহু কে আছে? এটা আর এটা। এর নাম তো তুমি আগে থেকেই জানো, যেহেতু সমকোণের বিপরীত বাহু অতিভুজ। অতএব একে তো আর আমি বলতে পারবো না সন্নিহিত বাহু, বা আমি বলতে পারবো না ভূমি। আমি বলতে হবে এই কোণের সঙ্গে যুক্ত বাকি যে সেপারেট বাহুটা আছে, এর নাম কি? ভূমি। ওকে, বাকি রইল কে বলো? এই বাহুটা। এর পরিচয় কি হবে? যেহেতু তোমার সূক্ষ্মকোণের সন্নিহিত বাহুর নাম ভূমি, তাহলে এর নাম হবে সূক্ষ্মকোণের বিপরীত বাহুর নাম হবে লম্ব। তাহলে এর নাম কি? লম্ব। তাহলে ত্রিভুজের তিনটা বাহুর পরিচয় পেয়ে গেলাম, যে সমকোণের বিপরীত বাহু তার নাম হবে অতিভুজ, সূক্ষ্মকোণের সঙ্গে যুক্ত বাহুর নাম হবে ভূমি, এবং সূক্ষ্মকোণের বিপরীত বাহুর নাম হবে লম্ব। এখন অনেকেরই মতামত এরকম যে নিচে থাকলে ভূমি হয়, উপরে থাকলে লম্ব হয়। বিষয়টা কিন্তু এমন না, বিষয়টা সংজ্ঞার উপর নির্ভরশীল। আমি আগেই বলছি, সূক্ষ্মকোণের সন্নিহিত বাহুকে ভূমি বলে, যে সূক্ষ্মকোণ তার সন্নিহিত বাহু, অতএব নাম হবে ভূমি। আর সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে লম্ব বলা হবে বা উন্নতি বলা হবে। সূক্ষ্মকোণের বিপরীত বাহু মানে কি? এবি, তার নাম কি হবে? লম্ব হবে। আর অতিভুজের সংজ্ঞা কি? সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। তাহলে আমাকে বলো, এই তিনটা বাহুর তিন রকম নাম, অতিভুজ, লম্ব, ভূমি, এবং এই নামগুলো পেতে হলে প্রথম শর্তেই হবে ত্রিভুজটা হইতে হবে সমকোণী। ত্রিভুজটা হইতে হবে কি? সমকোণী। এখন একটা প্রশ্ন হচ্ছে, আমি এই কোণের প্রেক্ষাপটে ব্যাখ্যা করলাম এটা ভূমি, এটা লম্ব, তাহলে এই কোণ দেখা উচিত কিনা বলো? আমরা আর একটা ত্রিভুজ অঙ্কন করি। তাহলে এখন আমাকে বলো, ধরো এটা এ বি সি, তাহলে এই বাহুটা হলো কি? এটা কোণ? সূক্ষ্মকোণ। এখন আমাকে বলো, এইটা যেহেতু সমকোণ, তাহলে এই বাহুর নাম কি? এটার নাম অতিভুজ। কারণ অতিভুজের সংজ্ঞা হচ্ছে সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। অপরদিকে এই যে সূক্ষ্মকোণটা আছে, এই সূক্ষ্মকোণের সাথে যুক্ত বাহুকে এটা, তাহলে এর নাম কি হবে? অবশ্যই ভূমি হবে। কি হবে? অবশ্যই ভূমি হবে। আর এই সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে এটা, তাহলে এর নাম কি হবে? অবশ্যই লম্ব হবে। তাহলে কি বোঝা গেল? যে ভূমি নিচও হইতে পারে, উপরে হইতে পারে, লম্ব উপরে হইতে পারে, নিচও হইতে পারে। নির্ভর করে কার উপরে? নির্ভর করে সূক্ষ্মকোণের উপরে। সূক্ষ্মকোণ যেখানে থাকবে তার সঙ্গে থাকবে ভূমি, তার বিপরীতে থাকবে লম্ব। সূক্ষ্মকোণ যেখানে থাকবে তার সঙ্গে থাকবে ভূমি, তার বিপরীতে থাকবে লম্ব। আমরা আশা করি লম্ব, ভূমি, অতিভুজ চিনতে পেরেছি। এবার প্রশ্ন হতে পারে, লম্ব, ভূমি, অতিভুজের কাজ কি? এখানে কাজ আছে। কি কাজ? আমরা
ত্রিকোণমিতির মধ্যে তোমরা অনেকে জানো অলরেডি যে আমরা অনুপাত ব্যবহার করি কি কি সাইন কস টেন কট সেক কোসেক ওদেরকে কিন্তু আমরা বলতেছি অনুপাত অনুপাত মানে কি ভগ্নাংশ মানে কি দুইটা বাহুর ভাগফল দুইটা বাহুর ভাগফল তাহলে আমরা এই অনুপাতগুলো কিন্তু আমরা মূলত যেন অতিভুজকে লম্ব দিয়ে ভাগ করলে একটা অনুপাত পাওয়া যাবে অতিভুজকে ভূমি দিয়ে ভাগ করলে আরেকটা অনুপাত পাওয়া যাবে তদ্রূপ লম্বকে ভূমি দিয়ে ভাগ করলে আরেকটা অনুপাত পাওয়া যাবে এভাবে লম্বকে অতিভুজ দিয়ে ভাগ ভূমিকে অতিভুজ দিয়ে ভাগ মোট এরকমভাবে কয়টা অনুপাত পাওয়া যাবে 6টা অনুপাত পাওয়া যাবে এই তিনটা বাহু বা তিনটা এই দৈর্ঘ্য এবি এসি এবং বিসি এরা পরস্পরকে ভাগ করলে মোট 6 রকম অনুপাত পাওয়া যাবে আমরা অনুপাতগুলোকেও লিখবো সঙ্গে এদের সংশ্লিষ্ট সূত্রগুলো আমরা কি করব লিখে যাব আশা করি তোমরা এই পড়াটা বুঝতে পেরেছো যে এখানে কি পড়াইছি আমি কিভাবে লম্ব ভূমি অতিভুজ চিহ্নিত করতে হয় কিভাবে লম্ব ভূমি অতিভুজ চিহ্নিত করতে হয় তা অলরেডি বোঝানো হয়ে গেছে এরপর আমাদের পরবর্তী কাজ আমরা একটা চিত্র রেখে দিলাম মানে আসো যেমন একদম বললো সাইন ধরো এই যে কোনটা আছে এটার নাম থিটা কি নাম থিটা অথবা তুমি সি দিয়েও বলতে পারতা আমি কোনটাকে প্রকাশ করলাম কি দিয়ে থিটা দিয়ে তো সাইন থিটা সাইন ইকুয়াল কি লম্ব বাই অতিভুজ সাইনের অনুপাত সাইন ইকুয়াল কি লম্ব বাই অতিভুজ একইভাবে কোসেক ইকুয়াল অতিভুজ বাই লম্ব অতিভুজ বাই লম্ব কি বুঝলাম দেখো থিটা কোণের প্রেক্ষাপটে সাইন সাইন কিন্তু অলওয়েজ নাম সাইন মানে হলো লম্ব ডিভাইড অতিভুজ লম্বকে অতিভুজ দিয়ে ভাগ করলে যা হয় তার নাম সাইন তাহলে আমাকে বলো এই যে লম্ব আর অতিভুজ দুইটা বাহু এর অনুপাতের নাম হলো সাইন এখন প্রশ্ন হচ্ছে থিটার কাজ কি থিটার কাজ হচ্ছে লম্বকে বের করা অতিভুজ তো সিলেক্টেড সমকোণের বিপরীত বাহু আর এই থিটার কাজ হচ্ছে লম্বকে বের করা এই থিটার প্রেক্ষাপটে লম্ব পাবো আমরা থিটা এখানে তার মানে লম্ব কি এবি লম্ব কি এবি এই হচ্ছে থিটার কাজ অপরদিকে কোসেক থিটা ইকুয়াল অতিভুজ বাই লম্ব মানে কি অতিভুজকে লম্ব দিয়ে ভাগ করলে যা হয় তার নাম হলো কোসেক এখন প্রশ্ন হচ্ছে এই থিটার কাজ কি থিটার কাজ এই লম্বকে বের করা কথা বোঝা গেছে এবার আসো দেখো ভালো করে খেয়াল করো সাইন যদি হয় লম্ব বাই অতিভুজ কোসেক হলো অতিভুজ বাই লম্ব মানে কি এটা যা এটা তার কি উল্টা তার মানে কি সাইনের বিপরীত কে কোসেক তার মানে এদের দুইজনকে গুণ করলে কি হবে ইকুয়াল অবশ্যই এক হবে দলিল কি প্রমাণ আমরা এক্স লিখলাম আচ্ছা আমাকে বল এক্সের উল্টা কি 1/x এখন কাটো কি থাকে বলো এখন এই মান আর এই মান পরস্পর উল্টা কিনা বলো এটাকে ঠিক রাখলাম এটাকে ঠিক রাখলাম আর এটা দিয়ে যদি গুণ করি তাহলে অতিভুজ কাটা লম্ব লম্ব কাটা মান কত হবে বলো তার মানে সাইন আর কোসেকের গুণফল হবে 1 কোনো মানকে তার বিপরীত মান দিয়ে গুণ করলে অবশ্যই তাদের গুণফল কত হবে 1 হবে আশা করি বুঝতে পেরেছ এরপর যদি দেখাইতে হয় তাহলে আমি ওইটাই লিখব আমাকে বলো যেমন লম্ব হ্যাঁ লম্বকে এবি অতিভুজকে এসি গুণ অতিভুজকে এসি লম্বকে এবি এবার কাটো এখন বলো আমাকে মান কি হয়েছে কাটারি করে কিছুই নাই মানে 1 আছে অতএব গুণফল 1 গুণফল 1 আশা করি বুঝতে পেরেছ এখন এখান থেকে বলো তাহলে সাইন থিটা ইকুয়াল কি 1/কোসেক থিটা আর কোসেক থিটা ইকুয়াল কি 1/সাইন থিটা তার মানে কি সাইন আর কোসেকের গুণফল 1 হবে সাইন কোসেকের বিপরীত বিদায় সাইন ইকুয়াল 1/কোসেক কোসেক ইকুয়াল 1/সাইন আশা করি তোমরা 1 নম্বর সূত্র বুঝে ফেলেছো আমি 2 নম্বরটা এখানে লিখে ফেলি আমার এটা হচ্ছে অনুপাত এটা আমাদের প্রয়োজন হবে আর এগুলো সূত্র একটাকে 3টা বানানো যায় এভাবে আমাদের মোট 20টা সূত্র বানানো যাবে আমরা চেষ্টা করব প্রত্যেকটা সূত্র ভালো করে বোঝার জন্য আচ্ছা এবার 2 নম্বর আসো ধরো cos থিটা এখন তুমি বলো cos ইকুয়াল কি cos ইকুয়াল ভূমি বাই অতিভুজ cos ইকুয়াল কি ভূমি বাই অতিভুজ তদ্রূপ সেক আমি মিলায় করাচ্ছি
যার সঙ্গে যার সম্পর্ক ওইভাবে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। কজ ইকুয়াল ভূমি বাই অতিভুজ, সেক ইকুয়াল অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। ইতিমধ্যে তোমরা 1 নম্বর থেকে বুঝে গেছো যে দুইটা মান যদি পরস্পর বিপরীত হয় তাদের গুণফল অবশ্যই কী হবে? 1 হবে। এখানে দেখো কজ কি? ভূমি বাই অতিভুজ, সেক কি? অতিভুজ বাই ভূমি। এখানেও আগের মতো কথা যে ভূমিকে অতিভুজ দিয়ে ভাগ করলে কজ হয়, তো থিটা কেন? থিটা ভূমিকে বের করার জন্য, থিটা ভূমিকে চিহ্নিত করার জন্য। তদ্রূপ এখানেও থিটা ভূমিকে চিহ্নিত করার জন্য, কারণ অতিভুজ আমরা কে জানি এটা। ওকে, এবার তাহলে এদের গুণফল কী হবে বলো? cos থিটা ইন্টু sec থিটা ইকুয়াল 1। তাহলে cos থিটা ইকুয়াল কি 1 বাই sec থিটা, sec থিটা ইকুয়াল কি 1 বাই cos থিটা। আশা করি বুঝে গেছো। কেন? cos আর sec পরস্পর বিপরীত মান, অতএব গুণফল 1 হবে। আর যেহেতু এরা পরস্পর বিপরীত, তার মানে cos ইকুয়াল 1 বাই sec হবে, sec ইকুয়াল 1 বাই cos হবে। এখন এই সাইন কজের এই বিষয়গুলো মুখস্থ করার জন্য বা মনে রাখার জন্য বিভিন্ন টেকনিক আছে, কিন্তু আমি এগুলো পছন্দ করি না। আমার কাছে মনে হচ্ছে যে এটা স্ট্রিক্ট মুখস্থ করে নেওয়া উচিত। কারণ কি, তুমি ওই কী বলে সাহিত্য মিলিয়ে যখন পড়বা, সাহিত্য মিলাতে বহুত সময় লেগে যাবে, ঠিক আছে? তাতে তোমার সলভের প্রবলেম হবে। আর বর্তমানে এসএসসি পরীক্ষায় যেসব ম্যাথ আসে সলভের জন্য, ওইটা নিয়ে তোমার চিন্তা করতে হবে অনেক বেশি। সেখানে তুমি সূত্র নিয়ে যদি চিন্তা করো, তাহলে ওইটা নিয়ে তোমার আরও চিন্তা করে আধা ঘন্টা কাটাই ফেলতে হবে। মানে কি, তুমি ম্যাথ সলভ করতে পারবে না ঠিক মতো, ঠিক আছে? তাতে তোমার পরীক্ষা খারাপ হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। এই জন্য আমি বলবো যে এই বিষয়গুলো একদম স্পষ্ট মুখস্থ চাই আমি। কীরকম? যে আমি ক্রম মিলাই দিচ্ছি, সাইনের লগে কোসেকের মিল আছে, পরস্পর বিপরীত, অতএব এদের জোড়া থেকে সূত্র হবে কয়টা? 3টা। কজের লগে সেকের মিল আছে, এদের জোড়া থেকে সূত্র হবে কয়টা? 3টা। এভাবে টেনের লগে 3 নম্বর আমি এখানে করি। দেখো 3 নম্বর tan থিটা, tan ইকুয়াল কি বলো? tan হয় লম্বকে যখন ভূমি দিয়ে ভাগ করা হয় তখন তার নাম হয় tan। আর থিটার কাজ কি? লম্বকে চিহ্নিত করা, ভূমিকে চিহ্নিত করা। কারণ এখানে অতিভুজ নাই, অতিভুজ আগে থেকে আমরা বুঝি কেমনে হয়। কট ইকুয়াল কি বলো? ভূমি বাই লম্ব। তাহলে কট থিটা, ভূমিকে লম্ব দিয়ে ভাগ করলে হবে কট, আর থিটার কাজ হলো ভূমি এবং লম্বকে চিহ্নিত করা। এখন দেখো পরস্পর বিপরীত কিনা মানগুলা, লম্ব বাই ভূমি, ভূমি বাই লম্ব, পরস্পর উল্টা। তার অর্থে এদের গুণফল কত হবে? tan ইন্টু কট ইকুয়াল 1। পরস্পর বিপরীত বিদায় tan থিটা ইকুয়াল কি লেখা যায়? 1 বাই কট থিটা। আর কট থিটা ইকুয়াল কি লেখা যায়? 1 বাই tan থিটা। আচ্ছা, আজকের ক্লাসে আমরা এতটুকুই শেখাবো। আমাদের পরবর্তী ক্লাসে আমরা বাকি সূত্রগুলো ক্লিয়ার করে ফেলবো। এই ক্লাসের প্রথম থেকে আবার আমি বলি, খেয়াল করো। 1 নম্বর হচ্ছে সাইন এবং কোসেক। আমি কেন মিলাই দিলাম? কারণ সাইন আর কোসেক পরস্পর উল্টা, অতএব এদের গুণফল হবে 1 এবং সাইন ইকুয়াল হবে 1 বাই কোসেক, কোসেক ইকুয়াল হবে 1 বাই সাইন। বা তুমি উল্টোও বলতে পারো যে 1 বাই কোসেক ইকুয়াল সাইন, 1 বাই সাইন ইকুয়াল কোসেক। তদ্রূপ কজ আর সেক পরস্পর বিপরীত মান, এদের গুণফল 1, কজ ইকুয়াল 1 বাই সেক, সেক ইকুয়াল 1 বাই কজ। আচ্ছা, এরপর আসো tan হলো লম্ব বাই ভূমি, কট হলো ভূমি বাই লম্ব, পরস্পর উল্টা। তার মানে এদের গুণফল হবে 1, tan ইকুয়াল হবে 1 বাই কট, কট ইকুয়াল হবে 1 বাই tan। এখন আজকের ক্লাসে আমরা কি শিখলাম? প্রথমত ত্রিভুজের 3টা বাহুর নাম শিখলাম, যে কাকে আমি লম্ব বলবো, কাকে ভূমি বলবো, কাকে অতিভুজ বলবো। এটা ভালো করে বুঝতে না পারলে তুমি অঙ্কের মধ্যে তুমি হয়তো সূত্র পারো, কিন্তু তুমি লম্ব আর ভূমি ভালো করে চিনো না, তাতে তোমার অঙ্ক ভুল হয়ে যাবে। কারণ তুমি লম্বকে ভূমি বলবা, ভূমিকে লম্ব বলবা। কেন? কারণ কখনো কখনো লম্ব তোমার খাড়া থাকতে পারে, আবার ভূমি মানে আনুভূমিক হতে পারে, আবার উল্টো হইতে পারে। লম্বটা আনুভূমিক হইতে পারে, ভূমিটা খাড়া হতে পারে। এই বিষয়টা ভালো ডিপেন্ড করে কার উপরে? সূক্ষ্মকোণের উপরে। আচ্ছা, আরেকটা কথা, অতিভুজ মানে কি? বড় বাহু। কেন বড় বাহু? ত্রিভুজের 3 কোণের যোগফল 180 ডিগ্রি, এটা আমরা জানি। তো এখন মানে কি, 1টা 2টা 3টা, এই 3টার যোগফল 180 ডিগ্রি। এই 3টার মধ্যে সবচেয়ে বড় কে বলো তো? সমকোণটাই সবচেয়ে বড়, কারণ এর চেয়ে বড় হওয়ার কোনো চান্স নাই। কারণ একটা ত্রিভুজের সমকোণ সর্বোচ্চ একটাই হতে পারে, আর বাকিগুলো অবশ্যই কি হয়ে যাবে? ছোট হতেই হবে। তো যেহেতু সবচেয়ে বড় কোণ, তাহলে এর বিপরীত বাহুটা সবচেয়ে বড় হবে। আমরা জানি জ্যামিতির মধ্যে যে কোন যে কোণ বড় তার বিপরীত বাহু বড়, অথবা যে বাহু বড়
তার বিপরীত কোণটা বড়। একইভাবে যে কোণ ছোট তার বিপরীত কোণ ছোট, যে বাহু ছোট তার বিপরীত কোণ ছোট, যে কোণ ছোট তার বিপরীত বাহু ছোট, যে বাহু ছোট তার বিপরীত কোণ ছোট। আশা করি বুঝতে পেরেছো ব্যাপারটা। 2 নম্বর পয়েন্ট হচ্ছে এখানে আরও একটা শিক্ষণীয় বিষয় আছে, সেটা হচ্ছে দেখো এটা কয় ডিগ্রি, 90 ডিগ্রি, আর ত্রিভুজ 3 কোণের যোগফল কয় ডিগ্রি, 180 ডিগ্রি। এখন 180 থেকে এই 90কে বাদ দাও, আর কত থাকে, 90 ডিগ্রি থাকে। তার মানে কি এই কোণ এবং এই কোণ, এই সূক্ষ্ম কোণ এবং এই সূক্ষ্ম কোণ, এই দুটার যোগফল অবশ্যই 90 ডিগ্রি হবে। আর আমরা ভালো করে জানি দুটি কোণের যোগফল 90 ডিগ্রি হলে কোণ দুটিকে পরস্পরের পূরক কোণ বলে। তার অর্থ হচ্ছে এর পূরক হচ্ছে এই কোণ, আবার এর পূরক হচ্ছে এই কোণ। তার মানে কি সমকোণী ত্রিভুজে সূক্ষ্ম কোণ দ্বয় পরস্পর পূরক, সমকোণী ত্রিভুজে সূক্ষ্ম কোণ দ্বয় পরস্পর পূরক। পূরক মানে বুঝতে পেরেছো যে দুটি কোণের যোগফল 90 ডিগ্রি হলে কোণগুলোকে পরস্পর পূরক বলবো। মানে কি, মানে হচ্ছে যেমন 60 ডিগ্রি, 60 ডিগ্রির পূরক কি, 60 ডিগ্রি পূরক হচ্ছে 90 থেকে 60-এর বিয়োগফল, মানে 30 ডিগ্রি। এখন এরকম পরীক্ষা আসে যে 60 ডিগ্রি কোণের পূরক কোণের অর্ধেকের মান কত, তো 60 ডিগ্রির পূরক কত বলো, 60-এর কত যোগ করলে 90 হয়, 30 যোগ করলে, তারপরে 60-এর পূরক হলো 30, আর তার অর্ধেক কত 15 ডিগ্রি, তার মানে উত্তর হবে 15 ডিগ্রি। আশা করি তোমরা মোটামুটি এখান থেকে যে কোশ্চেনগুলো আসতে পারে এমসিকিউ আকারে বা যেসব সূত্র আমার কাজে লাগতে পারে, প্রাথমিক অংশ, সূত্রের প্রাথমিক অংশ আমাদের সলভ হয়ে গেছে। এর পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আমি সূত্রের বাকি অংশ ক্লোজ করব এবং আরও ভালো করে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।